না না বাবু, আপনি এরকম কেন বলছেন? জানি না এই মেয়েটার মাথায় কি চেপে বসে আছে। এ সবজি লাগবে, সবজি। দাদা টাটকা সবজি লাগবে নাকি? দাদা এদিকে আসুন, এদিকে আসুন। এ সবজি লাগবে নাকি? সবজি। আরে তুমি মানুষই কোথায়? কি হয়েছে? এত চিন্তিত কেন তুমি? আর মানুষই কোথায়? আবার চলে গেছে? তুমি আটকালে না ওকে? অভ্যেস হয়ে গেছে ওর। জানি না কবে শোধরাবে। পুলিশকে জানিয়েছো? না, আর কোনো অভিযোগ করব না। যেখানে খুশি হয় যাক, যেখানে থাকতে হয় থাক। ও যখন আমাদের কথা ভাবে না, আমরা কেন ওর কথা ভাববো? আজ এইভাবে বলছো? জানি আমি তুমি ওকে ছাড়া থাকতে পারো না। কালকে নিজেই যাবে ওকে খুঁজতে। ও তো তোমার সব থেকে প্রিয়। আর কখনো খুঁজবো না। ক্লান্ত হয়ে গেছি, আর খুঁজবো না। এই নিন আপনাদের মানসী। ভিভেন্ডি স্টেশনের পাশে পাওয়া গেছে। কাজ খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিল ওখানে, জিআরপি নজরে পড়ে যায়। ধন্যবাদ। আমরা তো নিজেদের ডিউটি করছি, কিন্তু আপনাকেও আপনার ডিউটি করতে হবে। এই নিয়ে 5 বার খুঁজে আনলাম ওকে। অল্প বয়সী মেয়ে, খেয়াল রাখা উচিত আপনাদের। আপনাদের ভাগ্য ভালো যে ওকে পেয়েছেন, না হলে কখনো এরকম না হয় এত দূরে পালিয়ে যাবে যে আর খুঁজেই পাবেন না। এরকম কেন করিস রে মা তুই? আমাদের কত চিন্তা হয় বল। তোমরা কেন করো এরকম? কেন তোমরা দুজন বারবার আমায় বিরক্ত করো? আমরা কি করলাম? কতবার বলেছি আমি থাকবো না এই বাড়িতে, তারপরেও বারবার ফিরিয়ে নিয়ে আসো। মানসী, তোর বাবা কিছু বলে না তার মানে এই নয় যে তুই যা তা বলে দিবি ওনাকে। একটু লজ্জা আছে তো? লজ্জা আমি কেন করব? তোমরা করো। আটকে রেখেছো আমাকে এখানে, কেন আমার পেছনে পড়ে আছো? মেরে ফেলবে নাকি আমাকে? না না মা, আমার এরকম বলে না। এখনো তুই এত বড় নয় যে নিজেকে সামলাবি। তুমি তো অনেক বড় হয়ে গেছো। কি সামলেছো তুমি? এত বছর ধরে সেই একই কাজ করে চলেছো, এমনকি আজও করছো। কি জীবন তোমার? তার উপর আমাকে আটকে রেখেছো যাতে নিজের সাথে আমার জীবনটাও খারাপ করতে পারো। মানসী চুপ করবে কিনা? তুমি ওর বাজে কথাগুলো কেন শোনো? দুটো থাপ্পড় মারলেই ঠিক হয়ে যাবে। ছোটবেলায় যদি দিতে তাহলে আজকে ওর এরকম মুখ চলতো না। ছোটবেলায় মারোনি তো, এখন আর ভেবো না। তুমি সামনে থেকে 2টো মারলে আমি 4টে মারবো। জানি না এই মেয়েটার মাথায় কি চেপে বসে আছে। ভুলে যাও ওকে। আমাদের 2টো সন্তান, ব্যাস। কল্পনা, একটু চা করবে? মাথা ধরেছে খুব। বিনোদ আর কল্পনা স্থির করে নিয়েছিল যে তারা তাদের 16 বছরের মেয়ে মানসীর কথা ভুলে যাবে। মানসীর জেদ, বারবার তার বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই সব কিছুতে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেয়ের এই দুর্ব্যবহার মা বাবাকে হতাশ করে দিয়েছিল। মনোবল হারিয়ে তারা স্থির করে নিয়েছিল যে এবার তারা মানসীর জন্য দুশ্চিন্তা করা ছেড়ে দেবে। কিন্তু মানসী তাদের কাছে ফিরে আসার কথাই ছিল। তবে এবার মানসী বরাবরের মতো ফিরে আসেনি। এবার অন্য কিছু ঘটেছিল। আমার মেয়েটাকে খুঁজে এনে দিন। এই নিয়ে 5 বার খুঁজে আনলাম ওকে। দুটো থাপ্পড় মারলেই ঠিক হয়ে যাবে। তুমি সামনে থেকে 2টো মারলে আমি 4টে মারবো। আমি শুধু নিজের মতো বাঁচতে চাই। এখানে বলি দেওয়ার চেষ্টা করা হয়নি তো? আমি তোকে ছাড়া থাকতে পারি না। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি।
তারপর রিপোর্টার বাবু, বাঘে কোনো ছবি টবি পেলেন নাকি? আরে না গো, মনে হচ্ছে বন্দুক দিয়ে এত বাঘকে শুট করা হয়েছে যে ক্যামেরা দিয়ে শুট করার জন্য আর বাকিই নেই। আরে গগন, হলোটা কি? আরে আরে কি হলো, এত ভয় পেয়েছিস কেন? জঙ্গলে ভূত টুত দেখেছিস নাকি? আরে দাদা, ওখানে ওখানে খুলি আর কঙ্কাল। খুলি আর কারুর কঙ্কাল? একজন, হ্যাঁ, মনে হচ্ছে বাঘ কোনো গ্রামবাসীকে খেয়েছে। কোথায় দেখলে তুমি? ওই যে ওই দিকে। চলো দেখাও আমাকে। এসো। কি দেখাবো? আমি মরতে চাই না। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সঙ্গে। আরে দাদা, আমাকে মাফ করো, আমি যেতে পারবো না। আমি আছি তো তোমার সঙ্গে। আমার কথাটা শোনো, আমাকে আমি পারবো না। ওরে বাবা, আরে বাঘ থাকলে আমার ভীষণ ভয় করছে। না না, চলো দেখাও আমাকে কোথায় আছে। দাদা, কোথায় দেখেছিলে তুমি? ওদিকে, ওখানে। চলো দেখাও, কোথায় দেখি। ওই তো দেখো ওখানে। চলো। না আমি যাবো না। আরে এসো না, আমি তো আছি তোমার সঙ্গে। আমি যাবো না। আরে তুমি যাও, আমি যাবো না। তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এসব দেখে মনে তো হচ্ছে না কোনো পশুর কাজ, মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। স্যার, এইদিকে। স্যার, মুকেশ রানে, আমি নবীন মহারাষ্ট্র পেপারের রিপোর্টার। আমি আপনাকে ফোন করেছিলাম। আসুন স্যার। পুরো অংশটা পড়েনি। স্যার, যে অংশটা পুরোপুরি পড়েনি সেটা হয়তো কোনো পশুতে খেয়েছে। স্যার, পোশাক আর নুপুর দেখে মনে হচ্ছে যে লাশটা কোনো মহিলার। হাড়গুলোর পাশে পোড়া ফুলের একটা মালাও পড়ে আছে। আর স্যার, ওখানে একটা ব্যাগও পাওয়া গেছে যেটা একটুও পড়েনি। কুলকার্নি। স্যার, স্যার, এখানে ধূপকাঠি পাওয়া গেছে, তাও আত পোড়া। স্যার এই ব্যাগে মহিলাদেরই কাপড় চোপড় আছে। দেখো কোনো আইডেন্টিটি আছে নাকি? স্যার কোনো আইডেন্টিটি তো নেই, কিন্তু এই চুড়িটা আছে, এর ওপর মানসী লেখা আছে। মানসী? এটা তো ভিকটিমের নামও হতে পারে, না হলে তার খুব কাছের রিলেটিভের। স্যার নূপুর কাপড় চোপড় আর চুড়িটা দেখে মনে হচ্ছে কোনো মহিলাকে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদেরকে বোকা বানানোর জন্য হতে পারে এটা, কারণ সবকিছু পুড়েছে কিন্তু ব্যাগটা একেবারে ঠিক আছে। স্যার, ধূপকাঠি আর মালা দেখে মনে হচ্ছে এখানে বলি দেওয়ার চেষ্টা করা হয়নি তো? যাই হোক না কেন, ক্রাইম তো হয়েছে। সব থেকে আগে আমাদের প্রায়োরিটি ভিকটিমের পরিচয় জানা। একবার যদি ভিকটিমের পরিচয় জানা যায় তাহলে এটাও বোঝা যাবে যে লাশকে কেন জ্বালানো হয়েছে, আর এটাও যে এটা বলির মামলা নাকি খুনের পর প্রমাণ সম্পূর্ণ লোপাটের উদ্দেশ্যে। এই নাম দিয়ে শুরু করি, মানসী। পরে নয়, এক্ষুনি খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে মা, খেয়ে নিচ্ছি, চলে আয়। স্যার, ওই জঙ্গল থেকে যে খুলিয়ার হাড়গোড় পাওয়া গেছে সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। আশেপাশের পুলিশ স্টেশনেও এনকোয়ারি করা হচ্ছে, হতে পারে কোনো মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। সোর্সদের কাজে লাগাও, ওদের মানসী নামের বালার ফটো দাও, হতে পারে কোনো সূত্র পাওয়া যাবে। স্যার, কুলকার্নি, মৃত ব্যক্তি পুরুষ না মহিলা, তার বয়স কি সেটা আমাদের ফরেন্সিক রিপোর্ট আসার পরেই জানতে পারবো, আর ফরেন্সিক রিপোর্ট আসতেও সময় লাগবে। কিন্তু ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে পোড়া লাশের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে।
কি হলো? কি হয়েছে? মানুষ আবার আমার স্বপ্নে এসেছিল, দৌড়চ্ছিল, চিৎকার করছিল, বাবা বাবা ডাকছিল আমাকে। আমার রানীমা এবার ঘুরতে যাচ্ছে। একদিকে একজন বাবা তার 16 বছরের মেয়ে মানসীর চলে যাওয়ায় ভেঙে পড়েছিল, তার স্মৃতিতে ডুবেছিল। আর অন্যদিকে পুলিশ একটা মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছিল। অনুমান করা হচ্ছিল যে মৃত ব্যক্তি কোনো মহিলাই হবে, যার লাশ থেকে পাওয়া বালার উপর মানসী লেখা ছিল। আর অবশ্যই সেই দুটো সূত্রই মিলে যায়। বাবা তার মেয়ে আর তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার তথ্য পেল, আর পুলিশও মৃত ব্যক্তির পরিচয় পেল, যাকে সম্ভবত হত্যা করা হয়েছে। হ্যাঁ, আমি চুরির ফটোটা দেখেছি, যার উপর মানসী লেখা আছে। আপনি কি কিছু বুঝতে পারছেন এটা কার চুরি হতে পারে? নিশ্চিত করে তো বলতে পারছি না, তবে মানসী নামের একটা মেয়েকে আমি অবশ্য চিনি, যার মিসিং কমপ্লেন গত 9 মাসের মধ্যে বহুবার আমাদের থানায় করা হয়েছে। হতে পারে হয়তো এই চুরিটা সেই মানুষেরই। মেয়েটা কি এখনো মিসিং? আমি চেক করে আপনাকে জানাচ্ছি। কত বয়স ছিল ওর? স্যার 16 বছর। 7ই ফেব্রুয়ারি বাড়ি থেকে শেষবার পালিয়েছিল। 10ই ফেব্রুয়ারি রেল স্টেশনে পাওয়া যায়। কনস্টেবল ভোসলে ওর বাড়িতে গেছে চেক করবার জন্য যে মেয়েটা বাড়িতে আছে কি নেই। আজ্ঞে সাহেব। আপনার মেয়ে মানসী বাড়িতে আছে কি? না, ও আবার চলে গেছে। কবে? এখনো 1 সপ্তাহ হয়নি ওকে নিয়ে এলাম আর ও আবার পালিয়ে গেল। ও তো তার 2 দিন পরেই পালিয়ে গেছিল। ওর বাবা নিয়ে গেছিল ওকে বাইরে একটু একা বোঝানোর জন্য, কিন্তু ও শোনে কোথায় কারুর কথা। আবার পালিয়ে গেছে ওখান থেকে। বাড়ি থেকে না ওখান থেকে? ওইখান থেকেই পালিয়ে গেছে। ওর বাবা খুব আটকে ছিল, কিন্তু ওর কথা শোনেনি। এই চুরিটা কি মানসীর? হ্যাঁ, এটা মানুষেরই। মানুষীকে পাওয়া গেছে নাকি? দেখুন, আপনাকে আপনার স্বামীর সাথে এক্ষুনি একবার বেলওয়াড়ি পুলিশ স্টেশন যেতে হবে। হ্যাঁ সাহেব, এই নূপুর, এই চুড়ি, এই কাপড় মানুষই, কিন্তু ও কোথায় সাহেব? দেখুন, এই মুহূর্তে এটা বলা অসম্ভব যে মানুষই কোথায়। এই সমস্ত জিনিস আমরা জঙ্গলে পেয়েছি, আর এগুলোর সাথে আমরা কতগুলো আধপোড়া হাড় আর মাথার খুলিও পেয়েছি। আপনি কি বলতে চাইছেন? আমার মেয়ে মানুষই? সঠিকভাবে আমরা কিছুই বলতে পারছি না যে এটা আপনাদের মানুষই কি নয়। এটা ডিএনএ রিপোর্ট আসার পরেই বলতে পারবো। নূপুরটার দাম কত? 1500 টাকা। এর থেকে সস্তাও আছে, ওটা দেখাবো? না না, এইটাই দিন। স্যার, এই মানসী মাত্র একটা অদ্ভুত মেয়ে ছিল। লাস্ট 9 মাসের মধ্যে এটা নিয়ে 7 বার যে ও বাড়ি থেকে পালিয়ে গেছে। প্রত্যেকবার ওকে খুঁজে নিয়ে আসা হতো, আর একবার ও নিজেই ফিরে এসেছিল। প্রথমবার ওকে বিরাট থেকে ধরে বাড়ি আনা হয়েছিল। স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। জিআরপি আমাদের ইনফর্ম করে, আর আমরা ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। ওর মা বাবা কি করে? ওর মা লোকের বাড়িতে বাসন মাজার, কাপড় কাচার কাজ করে, আর ওর বাবা দিনমজুরের কাজ করে। স্যার, এই দেখুন, এটা ছিল শেষ কমপ্লেন 7 ফেব্রুয়ারির। মোট 6টা মিসিং কমপ্লেন করা হয়েছে মানুষের নামে, যদিও এবারে ওর বাবা মা মিসিং কমপ্লেন লেখাতে আসেনি। ব্যাপারটা কি? এই মেয়েটা বারবার কেন পালিয়ে যায়? কোনো ছেলের সঙ্গে চক্কর ঠক্কর আছে নাকি? জানি না, 16 বছর বয়সটায় হয়তো এরকমই হয়। বাচ্চারা নিজেরাই জানে না যে ওরা কি চায় আর কি চায় না। বাবা মা কি করে জানবে? আর মানুষের বাবা মা তো নিজেরাই খুব দুশ্চিন্তায় ছিল যে ও কেন এরকম করছে। এই নিয়ে 3য়-বার আপনারা আপনার মেয়ের কমপ্লেন লেখাতে এলেন। ও বারবার বাড়ি থেকে কেন পালিয়ে যায়? আমরা তো নিজের কাজ করবই, আপনারা কেন ওকে বোঝান না? ও বুঝলে তো বোঝাবো, কিছু বললে তো বুঝতে পারবো। একই কথা বলতে থাকে যে ও আমাদের সঙ্গে থাকতে চায় না। আপনারা আবার ওকে মারধর করেন না তো? না সাহেব, না না, কখনো না। ওনার তো সবচেয়ে প্রিয় মেয়েও। আমি তাও কখনো কখনো বকি, কিন্তু উনি তো উঁচু গলায় কথাও বলেন না ওর সঙ্গে। মারা তো অনেক পরের কথা। যদি কখনো ওকে মারতে যাই, তখন ও আমাকে আটকে দেয়। কি করছো কি কল্পনা? ওইটাই যা তোমার আগে করা উচিত ছিল। দেখতে পাচ্ছ না
তোমার মেয়ে বিগড়ে যাচ্ছে, একদম বিগড়ে গেছে। মা মাত্র 50 টাকাই তো ছিল পার্সে, তার জন্য এত নাটক কেন করছো? দেখছো দেখছো কিভাবে কথা বলছে। মানুষই তো টাকার দরকার ছিল চাইতিস মা, শুধুমাত্র চুরি কেন করতে গেলি মা, তাও আবার নিজের ঘরে। প্রথমবার করছে না ও, আরো অনেকবার করে ফেলেছে। আজ তো আমি হাতে না হাতে ধরে ফেলেছি ওকে। হাতে নাতে ধরে ফেলে তো মহান কাজ করেছো না। দাও, আমাকে না হয় পুলিশে দিয়ে দাও। এখানে থাকা থেকে তো জেলে থাকা অনেক ভালো। 50 টাকার জন্য ফালতু নাটক। হায় ঈশ্বর, আমি কি করব এই মেয়েটাকে নিয়ে? এই মেয়েটা একদিন আমার প্রাণ নিয়ে নেবে। মানুষই নিজের মায়ের সঙ্গে এভাবে কথা বলে কেউ? মা, তোর সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো বল। সমস্যাটা আমার নয় বাবা, সমস্যাটা তোমাদের আমাকে নিয়ে। কতবার বলেছি জীবনটা আমার মতো করে বাঁচতে চাই, আমি থাকতে চাই না আমি এখানে তোমাদের সাথে। তাহলে কেন বারবার আমাকে ফিরিয়ে নিয়ে আস? মানুষই নিজের মায়ের সঙ্গে এভাবে কথা বলে কেউ? মা, তোর সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো বল। সমস্যাটা আমার নয় বাবা, সমস্যাটা তোমাদের আমাকে নিয়ে। কতবার বলেছি জীবনটা আমার মতো করে বাঁচতে চাই, আমি থাকতে চাই না আমি এখানে তোমাদের সাথে। তাহলে কেন বারবার আমাকে ফিরিয়ে নিয়ে আসো? ও ঘরেও চুরি করেছে? মানে বাইরেও চুরি করে ও? কল্পনা, তুই আগে আমার বাড়িতে কাজ করতি, আর এটা তো তোর মেয়ে, তাই এখনো পর্যন্ত পুলিশে কমপ্লেন করিনি। দয়া করো বৌদি, ভুল হয়ে গেছে ওর, আর এরকম কখনো করবে না। শুধু একবার ক্ষমা করে দাও ওকে। একবার? আরে এটা প্রথমবার হয়নি, এর আগেও আমার পার্স থেকে টাকা চুরি হয়েছে, তখন আমি এত খেয়াল করিনি। আর এইবার তো তোর মেয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। দেখ কল্পনা, তুই ওকে বাড়ি নিয়ে যা, আমি ওকে কাজে রাখতে চাই না। ও যা কিছু করেছে তার জন্য আমি খুব লজ্জিত। আরে কল্পনা, তোর লজ্জা পেয়ে কি হবে? ওর কি লজ্জা হচ্ছে? তুই এখানে ওর জন্য হাত জোর করছিস, আর ও তো তোর কথা শুনছেই না। কল্পনা, আমারও দুটো বাচ্চা আছে, কাল যদি টাকার জন্য ও ওদের সঙ্গেও কিছু করে বসে, তখন আমি তো এই মেয়েটাকে এই সোসাইটিতে পাও রাখতে দেব না। তুই নিয়ে যা ওকে এখান থেকে। বুঝতে পারতাম না যে কি চাই এই মেয়েটা, কেন করছে এইসব। চুপ করো তুমি, এখন কেন এসব বলছো? এখন প্রয়োজন মানুষকে ফিরিয়ে আনা। সাহেব, হাত জোর করে প্রার্থনা করছে, আমার মেয়েটাকে খুঁজে এনে দিন। জানি না কি অবস্থায় আছে। ঠিক আছে, আমরা খোঁজ নিচ্ছি। ফটো তো আমাদের কাছেই আছে, আপনারা যান। কোনো খোঁজ পেলেই আপনাদের জানাবো। 5 বার খুঁজে ওকে বাড়ি পৌঁছে দিই সুস্থভাবে। কিন্তু এবার ওর ভাগ্যটা হয়তো ভালো ছিল না, আর এটাও হতে পারে যে কঙ্কালটা পেয়েছেন ওটা মানুষের। কিন্তু যতদিন না ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে, এটা বলা খুব মুশকিল যে যে মারা গেছে সে মানুষই। মা, বাবা, কি হয়েছে? কি করেছে দিদি? এখনো মানুষে দিদি কেন ফিরে এলো না মা? স্যার, ডিএনএ রিপোর্ট এসে গেছে। কি রিপোর্ট আছে? বিনোদ আর কল্পনা ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে, ওটা মানুষই ছিল। কুলকার্নি, এই মেয়েটা 6-7 বার বাড়ি থেকে পালিয়েছে। চুরি করতো, মা বাবার সঙ্গে ঝগড়া করতো, শেষ পর্যন্ত এই মর্মান্তিক পরিণতির কোনো তো কারণ থাকবে। স্যার, আমার মনে হয় ওর বাবা মাকে এখানে ডেকে কথা বলা উচিত। বাড়ি ছেড়ে বারবার পালানোর কারণ তো নিশ্চয়ই থাকবে, যেটা ওরা আমাদের কাছে লুকোচ্ছে। কথা তো বলতেই হবে। যেভাবে মানুষকে মারা হয়েছে, তার শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন তো অনেকগুলো উঠছে। মানুষই নিজের মন মতো চলার মেয়ে, আসলে কি চলছিল তার মনের ভিতর? কেন সে বাড়ি থেকে বারবার পালিয়ে চলে যেত? মানুষের আচরণের মতোই তার মৃত্যুও অনেক প্রশ্ন রেখে গেছে। যেভাবে একটা জঙ্গলের মধ্যে তার পুড়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গিয়েছিল, তা এমনিতেই যথেষ্ট রহস্যময় ছিল। এমনও অনুমান করা হচ্ছিল যে এই কেসটা সম্ভবত নরবলির সঙ্গে জড়িত কোনো বিষয়। মানুষের মা বাবার কি তার গতিবিধির বিষয়ে কোনো ধারণা ছিল, নাকি ছিলই না? আমরা সেই পুলিশ স্টেশনে কথা বলেছি যেখানে আপনারা মানুষের মিসিং কমপ্লেন করেছিলেন। আপনাদের কথা অনুযায়ী মানুষ একটা অবাধ্য এবং নিজের খেয়াল খুশি মতো চলার মেয়ে, যে খুব রাগীও ছিল, এমনকি চুরিও করত। যেখানে আপনারা কাজে লাগিয়েছিলেন সেখানেও চুরি করেছিল। আচ্ছা, এটাই কি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ওর একমাত্র কারণ, না অন্য কারণ আছে? সাহেব, সত্যি বলছি জানি না কি ব্যাপার।
আর তো কোনোদিন জানাও যাবে না। ও 16 বছরের ছিল, তাও বিনা কারণে বারবার বাড়ি থেকে কেন পালিয়ে যেত? সেইটাই তো আমরা কখনো জানতে পারিনি। ঠিক করে কোনো জবাবও দিত না। জানি না ওর মনের মধ্যে কি ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, অনেকবার জানতে চেয়েছি, কিন্তু ও কখনো বলেনি তুই কেন আমাদের ছেড়ে যেতে চাস, কোথায় চলে যাস আমাদের না বলে। চিন্তা হতে থাকে সব ভেবে যে তুই কেমন আছিস, কার সঙ্গে আছিস। বাবা, পুরো বস্তির লোকেদের মতো ভাবনা তোমার। আমি কারুর সাথে যাই না, আমার কাউকে প্রয়োজনই নেই। আমি শুধু নিজের মতো করে বাঁচতে চাই। তো মাছ না তুই নিজের মতো, কে আটকাচ্ছে? তোমরাই তো আটকাও, একা ছাড়তেই চাও না আমাকে। কি করে ছাড়বো রে মা, তুই তো আমার মেয়ে, এখনো তো ছোট, তাই চিন্তা হয়। আমি তোকে ছাড়া থাকতে পারি না। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি, আর এটাও জানি যে তুমিও থাকতে পারবে। কিছুদিন মনে রাখবে, তারপর ভুলে যাবে। তাহলে এখন থেকে কেন চেষ্টা করছো না? মানুষই আপনাদের কখনো কিছু বলেনি, এমনি চলে যেত। ও 16 বছরের ছিল তো স্কুলে যেত না? 7 অব্দি পড়েছিল, তারপর একদিন জানি না কি হয়েছিল ওর মনে, পড়া ছেড়ে দিল। বাড়িতে বলেও নি পর্যন্ত। বাড়ি থেকে বেরোতো, কিন্তু স্কুলে যেত না। মানুষ স্কুল ছাড়ার 2 মাস পর জানতে পারি। সাহেব, আমাদের ছোট মেয়ে দীপিকা আর ছেলে যশ ওই স্কুলেই পড়ে, লেখাপড়ায় ওরা ভালো। জানি না কেন মানুষই ছেড়ে দিল। ক্লাস 7 মানে কয়েক বছর আগের কথা? আগে 3 বছর আগে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মেয়ে ড্রাগস, আমি বলতে চাইছি কোনো নেশা ভাঙ করতো কি? না সাহেব। মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে, যার জবাব আমরা এখনো পর্যন্ত পাইনি। আর এরই মধ্যে কোনো কারণ মানুষের মৃত্যুর কারণও হতে পারে। যে মানুষকে প্রথমে মারা হয়েছে, তারপর ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম কেন করা হলো এটা এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। আচ্ছা, আপনার মেয়ে কি কোনো তন্ত্রমন্ত্র বা ঝাড়ফুঁকে বিশ্বাস করতো? আই মিন, কোনো তান্ত্রিক বা বাবার সঙ্গে দেখা করতো? স্যার, পুরো বস্তির লোক মেয়েটার চালচলনের ব্যাপারে কথা বলতো, আর খুব মুখরাও ছিল। আর আমার তো মনে হয় ওর কারোর সঙ্গে চক্কর চলছিল, কিন্তু কার সঙ্গে ছিল, কি করতো তা বলতে পারবো না। কেউ কি কখনো ওকে কোনো ছেলের সঙ্গে দেখেছিল? কারোর সাথে কোনো সম্পর্ক বা এই পাড়ায় বা স্কুলে কিছু? জানি না স্যার, তেমন তো কখনো দেখিনি অথবা শুনিও নি। সারা পাড়ায় ওকে নিয়েই কথা হতো স্যার। কি করে বলবো যে ও কোথায় যেত, কার সাথে যেত? এত কথা হচ্ছিল, তা ব্যাপারটা কি ছিল? কিছু তো জানতে পেরেছো কি নিশ্চয়ই। করে জানবো? মেয়েটা খুব চালু ছিল, ও কাউকে কোনোদিনও কিচ্ছু বুঝতে দেয়নি। বিনোদদাকে আমি বলেও ছিলাম মেয়েকে সামলান। এমন কি করতো? করার আর কি বাকি রেখেছিল স্যার? আরে বাড়ি থেকে পালিয়ে কোনো ভালো মেয়ে এতদিন বাইরে থাকে? আমার তো মনে হয় কারোর সঙ্গে কিছু একটা ছিল স্যার। কেউ কি কখনো ওকে কারোর সঙ্গে দেখেছিল? ও কার সঙ্গে যেত বা কি করতো, নাকি বিনা কারণেই ওর বাড়ির লোকে কথা শোনাতে তোমরা? কি বলছেন স্যার? কথা শোনানোর জন্য কার এত সময় আছে? আরে 16 বছরের মেয়ে যদি বারবার বাড়ি থেকে পালিয়ে যায় তার মানে কি হয় আপনিই বলুন। ঠিক আছে, সাহেব, ও আমাদের ছেড়ে যেতে চাইতো, ও আমাদের কথা একটুও ভাবতো না। কিন্তু সাহেব, বাচ্চারা খুব সহজেই এসব কথা বলতে পারে, কিন্তু বাপ মা কিভাবে এটাকে মেনে নেবে? এসব বোঝানোর জন্যই ওকে নিয়ে গেছিলাম আমার সঙ্গে। কথা বলবো, বোঝাবো, আর নিজেও বুঝবো। কি বলেছে সে? কিছু বলেছে? সেই একই কথা যা সব সময় বলতো, আমাদের থেকে দূরে যেতে চায়। একটু বস এখানে।
মারে কোন ছেলেকে পছন্দ, যার সঙ্গে চলে যাস তুই? বাবা তুমি এই সমস্ত কি কথা বলছো? আমি বললাম না কোনো ছেলে নয়। আমি নিজে একটু একা থাকতে চাই, আর কারোর সাথে নয়। মারে তুই তো আগে এরকম ছিলিস না, হঠাৎ করে কি হয়েছে তোর? 3 বছর আগে কি ভালো ছিলি তুই, সবার সঙ্গে ভালো করে কথা বলতিস, কত বুদ্ধিমতী ছিলিস। গত 2 বছর ধরে হঠাৎ স্কুল যাওয়াও ছেড়ে দিলি, কতটা বদলে গেছিস তুই। কোনো কষ্ট আছে তোর? আমায় বলতে পারিস তুই? বাবা আমি এরকমই, আর আমার মনে হয় না আমি কোনো অন্যায় করছি। আরে খুলছি, ভেঙে ফেলবি নাকি? আরে দীপিকা, কি হয়েছে? ইয়াশ, কি হয়েছে? তুই আবার ঝগড়া করেছিস ওর সঙ্গে? না মা, আমি তো কিছুই করিনি। ও তো স্কুল থেকেই কাঁদতে কাঁদতে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আমাকেও কিছু বললো না। ওর ক্লাসেই ঝগড়া হয়েছিল হয়তো। বল না, বল না, কি হয়েছে? মা আমি স্কুলে যাব না, কোনোদিনও স্কুলে যাব আমার না। মতন সারা জীবন মানুষের বাড়িতে কাজ করবি? একটা মারবো আবার যদি এই কথা বলিস। তোর বাবা আর আমি কাজ করি কেন? যাতে তোরা পড়াশোনা করতে পারিস। তোরা এক একজন করে নাটক শুরু করলে কি করে হবে? এক তো এই মানুষই, কতদিন ধরে ওকে নিয়ে ঝামেলার শেষ নেই। জানি না কোথায় চলে গেছে। দেখ এমনিতেই আমি চিন্তায় আছি, তারপর যদি তোরা শুরু করিস তো সত্যি একটা দিয়ে দেবো। আমি দিদির জন্য আর কোনোদিনও স্কুলে যাব না। কেন? এখন আবার কি করলো? দিদির জন্য স্কুলে আমাকে সবাই মিলে রাগায়, বলে দিদির মতো আমিও নাকি একদিন পালিয়ে যাব। আর আজকে তো একজন বলছিল যে দীপিকারও মাথাটা পুরো খারাপ, ওর দিদির মতো, ও চুরি করতে পারে। আর বলল আমি একটা নয় আলাদা আলাদা ছেলের সঙ্গে পালাবো। মানুষই তুই আমাদের প্রথম সন্তান। বাবা ডাকটা তোর মুখ থেকে প্রথম শুনেছিলাম। মন খারাপ হয়ে যায় আমার যখন তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলিস, আলাদা হয়ে যাওয়ার কথা বলিস। তাহলে যেতে দাও আমাকে, তারপর কিছু শুনতে হবে না, আর মন খারাপও করবে না। এই বলে ও চলে গেল। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পালিয়ে গেল। সেই দিনই ঠিক করেছিলাম যে ওর যদি কখনোই আমাদের দরকার না থাকে তো আমরাও ওকে ছাড়াই থাকবো। মানসী কারোর সাথে প্রায় পালিয়ে চলে যেত। এই কথাটাকে প্রমাণ করার জন্য পুলিশের কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না। হয়তো এটা এলাকার লোকেদের মাধ্যমে ছড়িয়ে পড়া কথা ছিল, যার কোনো ভিত্তি ছিল না। আর ছড়াতে ছড়াতে এই কথাটা বিনোদ আর তার স্ত্রীর কানেও এসেছিল। যেভাবে এই বিষয়টি গোপন ছিল যে মানসী কেন বাড়ি থেকে পালিয়ে চলে যেত, ঠিক সেইভাবেই তার মৃত্যুর কারণও রহস্যের চাদরে মোড়া ছিল। কিন্তু খুব শীঘ্রই এই রহস্যের উপর থেকে পর্দা সরবে। মা, দিদির কি কোনো খোঁজ পাওয়া গেল? না রে মা, আচ্ছা বুঝতেই পারছি না আমাদের ভুলটা কোথায় ছিল। ওকে মানুষ করবার জন্য আর কি দরকার ছিল? এরকম ভেবো না, যতটা পেরেছি করেছি আমরা। তাহলে ও এরকম কেন করলো? ও কি কোনো মানসিক রোগের শিকার? এরকম তো কোনোদিন মনে হয়নি। আর যদি হতো তাও বা কি করে জানতে পারতাম? আমাদের জানা উচিত ছিল। মানসিককে কোনো ডাক্তার দেখানো উচিত ছিল। আমাদের জানা উচিত ছিল কল্পনা। আর এই ফুলমালার দোকান মানসীর বাড়ির একদম কাছেই। ইয়েস স্যার।
মা কোথায়? মা, পুলিশ আঙ্কেল এসেছে। আরে কি করছেন আপনি? চলুন কল্পনা দেব, আমরা জেনে গেছি যে আপনার মেয়ে মানসীকে কে মেরেছে। আসুন। কিন্তু আপনি এভাবে আপনারা মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব? আমাদের কাছে এই ব্যাপারে পাক্কা প্রমাণ আছে যে আপনার স্ত্রী কল্পনাই আপনার মেয়েকে খুন করেছে, তারপর ওকে জ্বালিয়ে দিয়েছে। নিয়ে এসো। ইন্সপেক্টর সাহেব, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। কল্পনা কিচ্ছু করেনি, ও মারেনি মানসীকে। এত নিশ্চিতভাবে আপনি কি করে বলছেন যে আপনার স্ত্রী মানসীকে মারেনি? ঠিক আছে, মেনে নিচ্ছি। তাহলে বলুন, কে মেরেছে? আমি মেরেছি আমার মেয়েকে। আমি মেরেছি তোদের দিদিকে, তোদের মা কিচ্ছু করেনি। আমি মেরেছি। আমরা জানি যে মানসীকে আপনি মেরেছেন। আসলে সন্দেহ আমাদের সেদিনই হয়েছিল যেদিন আপনি পুলিশ স্টেশনে গিয়ে বলেছিলেন আপনি আপনার মেয়েকে বোঝানোর জন্য নিয়ে গিয়েছিলেন, তার সাথে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু যদিও আপনার সাথে শুধু কথা বলতেই যায়, তাহলে ও নিজের সাথে ব্যাগ নিয়ে গিয়েছিল কেন? যেটা ওর পোড়া হাড়ের সাথে আমরা ওই জঙ্গলে পেয়েছিলাম। যতদূর আমার সন্দেহ, মানসী ওই দিনও পালানোর চেষ্টা করছিল। মানসী, কি করছিস তুই? তুই কি আবারও? হ্যাঁ, আর এবার আমাকে নিজেও খুঁজতে আসবে না, আর পুলিশকেও পাঠাবে না, বুঝেছো? না রে মা, তুই যা, আমি তোকে আটকাবো না। আমি তোকে সাহায্য করব। আমাকে বল, কোথায় যাবি তুই? আমরা জানি যে 13ই ফেব্রুয়ারি আপনার কথা অনুযায়ী মানসীর বাড়ি ছাড়ার একদিন পরে আপনি আপনার পাড়ার একটা দোকান থেকে ফুল, মালা, ধূপকাঠি ইত্যাদি ইত্যাদি কিনেছিলেন। বিনোদবাবু বা ওনার স্ত্রী কখনো কিছুদিনের মধ্যে আপনার দোকান থেকে ফুলমালা বা পুজোর জিনিস কিনেছিল? হ্যাঁ, কিছুদিন আগেই এসেছিলেন বিনোদবাবু। ফুলের মালার সঙ্গে ধূপকাঠি আরো অনেক কিছু কিনে নিয়ে গেলেন। কাপড়, ফুল, ধূপকাঠি 70 টাকা হলো দাদা। বাড়িতে কোনো পুজো টুজো আছে নাকি দাদা? আচ্ছা, ওই পুজোর জিনিসগুলো আপনার মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কিনেছিলেন? চলো, অনেক কথা হয়ে গেছে, যেতে হবে আমাকে। এবার আমাকে আমার রাস্তায় ছেড়ে দাও আর ভুলে যাও। মারে, ভুলতে তো পারবো না। তবে আজকের পর খুঁজবো না, কখনো না। বাবা, বাবা, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওর পালিয়ে যাওয়ার ভয়, ওর কিছু হয়ে যাবে সেই ভয়, হঠাৎ কিছু বলে দেবে, কিছু করে বসবে সেই ভয়। সহ্য করতে পারছিলাম না। এখন ও আর পালাবে না, কখনো জ্বালাবে না আমাদের। তাহলে আপনি জানতেন যে আপনার স্বামী মানসীকে মেরে ফেলেছে, তারপর আপনারা দুজনে নিজের মেয়ের শেষকৃত্যের সিদ্ধান্ত নিলেন। ও তো আমারই মেয়ে ছিল। ওর লাশ বেওয়ারিশ পড়ে পড়ে পচে যেত, বা কোনো জানোয়ার খেয়ে ফেলতো, সেটা আমি সহ্য করতে পারতাম না। ও আমাদের প্রথম সন্তান। ওর লাশটা জঙ্গলে ফেলে এসেছি। আমাদের তো শেষকৃত্যটা করা উচিত, তাই না? ও হয়তো আমাদের নিজের মনে করতো না, কিন্তু ছিল তো আমাদেরই।
এখানেই তো কোথায় ছেড়ে গেছিলাম। মানুষের চুড়িটা আপনি ওর ব্যাগে কেন রেখেছিলেন? সেটা কি পড়াননি কেন? যাতে আপনারা খুঁজে পান, জানতে পারা যায় যেন যে মরেছে মানুষই ছিল আমার মেয়ে, যাতে আমার কৃতকর্মের শাস্তি পাই। আমার মেয়েকে নিজে হাতে আমি মেরেছি। ভুল করেছেন আপনি। আর কি করতাম সাহেব, ও তো নিজের জীবনটাই শেষ করে দিচ্ছিল, আর তার সাথে ভাই বোন গুলোরও। সেটা কিভাবে? ওর ব্যবহারের কারণে ওদেরকে বাচ্চারা স্কুলে খেপাতো, আমাকে আর আমার স্ত্রীকে পাড়ার লোকের কথা শুনতে হতো। সব সময় এই ভয়টাই থাকতো যে ওর সাথে খারাপ কিছু না হয়। কতদিন এইভাবে বাঁচতাম সাহেব, মাথাটা কষ্টকর হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না যে কি করব, কি করে বোঝাবো। যখন আপনারা কিছুই বুঝতে পারছিলেন না, তখন আপনি আপনার মেয়েকে কোনো ভালো ডাক্তার দেখাতে পারতেন। হতে পারে তার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, তাই জন্যই ও হয়তো এরকম করতো। কমসে কম এটা তো বোঝা যেত মানুষ এরকম কেন করতো। আপনারা তো ওকে মেরেই ফেললেন। আমি ওকে মেরে ফেলতে চাইনি, ও তো আমারই মেয়ে ছিল। জন্মের পর যখন প্রথম হাতে নিয়েছিলাম, তখন প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেয়েছিলাম। কিন্তু ওকে মেরে ফেলার সময় আপনার কর্তৃত্ববোধটা জেগে ওঠেনি। আপনি নিজের হাতেই নিজের মেয়েকে মেরে ফেলেছেন। আপনি ওকে কোনো সুযোগই দিলেন না নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচবার। না কোনো রকম নেশা করতো, না কারো বুদ্ধিতে চলতো, আর না কোনো ছেলের সাথে ওর অ্যাফেয়ার ছিল। ও শুধু এসব হয়তো এই জন্যই করতো যে ওর মানসিক কন্ডিশন ভালো ছিল না। হয়তো বাড়ি ছেড়ে চলে যাবার পর কয়েকদিন আপনাদের থেকে দূরে থাকলে হতে পারত ও হয়তো নিজের জীবনে ভালো কিছু করে দেখাতে পারত। বা এটাও হতে পারত যে ও জীবন থেকে হতাশ হয়ে কিছুদিন একা থাকার পর নিজে থেকেই বাড়ি চলে আসতো, আর তখন ও নিজের ভুলটা বুঝতে পারত। বিনোদবাবু, হবার তো অনেক কিছুই ছিল, কিন্তু আপনি তাকে শেষ করে সমস্ত সম্ভাবনা শেষ করে দিয়েছেন। ওকে মারার সময় আপনারও কষ্ট হয়েছে ঠিকই, এখন পস্তাচ্ছেন, অনুশোচনা হচ্ছে, দুঃখ হচ্ছে। কিন্তু এই পস্তানো, দুঃখ আর অনুশোচনা সেই দুঃখের থেকে অনেক গুণ বেশি নয় কি, যেটা আপনাদের দুজনের শুধুমাত্র ও বাড়ি ছেড়ে যাওয়ার পর হতো? কল্পনার এই হত্যায় কোনো সক্রিয় ভূমিকা ছিল না, সেজন্য তাকে গ্রেফতার করা হয়নি। দীপিকা আর যশ এখনো যথেষ্টই ছোট, এই কথা মাথায় রেখে কল্পনার বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করা হয়নি। বিনোদের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যা আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে। মানুষই কেন এতবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? কেন তার আচরণ এত অদ্ভুত, দুর্বোধ্য আর সংবেদনহীন ছিল? হয়তো এই বিষয়ে আর কখনো জানতে পারা যাবে না, কিন্তু এই বিষয়ে কি কিছু জানা সম্ভব ছিল? হয়তো
চেষ্টা করা যেতেই পারত। সন্তানদের প্রতিপালনে এমন একটা সময় আসে যখন তাদের বোঝানো আর তাদের বুঝে ওঠা বেশ কঠিন বলে মনে হতে থাকে। দুটো প্রজন্মের মধ্যেকার দূরত্ব যেন এক গভীর খাদের রূপ নেয়। কোনো পথই নজরে আসে না যে সন্তানদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করা যেতে পারে। যখনই এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন তখনই কোনো বাবা মা কোনো প্রফেশনালের সাহায্য নিতে পারেন। কোনো কাউন্সিলর বা চাইল্ড সাইকিয়াট্রিস্ট ছোটদের মানসিকতা আর তাদের আচরণে আসা পরিবর্তনের পিছনের কারণটাকে বুঝে উঠতে যথেষ্ট সাহায্য করতে পারেন। এমনিতেই বাড়ন্ত বাচ্চাদের মধ্যে আসা বিহেভিয়ারাল চেঞ্জেস প্রায়শই টেম্পোরারি হয়। নিশ্চিতভাবেই এই অবস্থা বাবা মায়ের জন্য যথেষ্ট কঠিন হয়ে থাকে, কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে এই সময়টা ছোটদের জন্য ততটাই কঠিন হয়ে থাকে, হয়তো বেশি। একটা বিচলিত আর অশান্ত মনকে বোঝার জন্য অনেকটা ধৈর্য আর স্থিরতার দরকার হয়, তবেই সেই মনের মধ্যে চলতে থাকা ঝড় আটকানো যেতে পারে। আর এটাই সঠিক রাস্তাও বটে। কারো প্রাণ নিয়ে নেওয়া কখনোই কোনো সমস্যার সমাধান নয়। এটা কোনো রাস্তা নয়, বরং একটা আত্মঘাতী পদক্ষেপ যা পরিস্থিতিকে খারাপ থেকে খারাপতর বানিয়ে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের দিন পরের পর্বে ক্রাইম পেট্রোল সতর্কতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।